আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। এখন আর আলাপ আলোচনা বা সমঝোতার আর কোনো সুযোগ নেই। গতকাল রাত্রে নিরাপত্তা পরিষদের ভেতর ইরানের সঙ্গে শেষ সমঝোতার যে ভোটাভুটি সেটাও কিন্তু বানচাল হয়ে গেছে। সময় দেওয়ার কথা ছিল 6 মাস, সেটাও আর হয়নি। চূড়ান্ত ডেডলাইন চলছে। এমতো অবস্থায় ইরান তার সামরিক সক্ষমতার জানান দিচ্ছে। ইরান পাহাড়ের নিচে তৈরি করেছে বিশাল এক সামরিক ঘাঁটি, যেখান থেকে পারমাণবিক অস্ত্রের হুঙ্কার দিচ্ছে ইরান। এমতো অবস্থায় যুক্তরাষ্ট্রের জরুরি ভিত্তিতে হামলা করা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সকল সংবাদ মাধ্যম নিশ্চিত করছে জরুরি ভিত্তিতে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পুরো পৃথিবীতে যুক্তরাষ্ট্রের যে সেনা সদস্য এবং মিলিটারি গ্রুপগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের সকল প্রধানদের যুক্তরাষ্ট্রের ডেকে পাঠিয়েছে। পুরো পৃথিবীতে যুক্তরাষ্ট্রের ছড়িয়ে ছিটিয়ে অন্তত 300 সামরিক ঘাঁটি রয়েছে। এই 300 সামরিক ঘাঁটির যারা প্রধান রয়েছেন, জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী তাদের ভার্জিনিয়ার ভেতর ডেকে পাঠিয়েছেন বৈঠক করার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, রয়টার্স থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বড় বড় সংবাদ মাধ্যম সবাই কিন্তু এই বৈঠকটিকে একটি বিরল বৈঠক হিসেবে আখ্যায়িত করেছেন। আজ থেকে প্রায় 20 বছর পূর্বে এই ধরনের বৈঠক যুক্তরাষ্ট্র একবার করেছিল। যুক্তরাষ্ট্র যখন বড় ধরনের কোনো হামলার প্রস্তুতি নেয় তখন তারা এই ধরনের বিরল বৈঠক করে। এর পূর্বে আফগানিস্তানে যখন তারা আক্রমণ করবে এবং ইরাকে আক্রমণ করবে, এর পূর্বে তারা এই ধরনের বৈঠক করেছিল। সারা পৃথিবীতে তাদের যে সামরিক শক্তি রয়েছে এই হামলায় কি করে সমন্বয় করবে, এই জন্যই এই জরুরি বৈঠকটি ডাকা হয়। দেখুন, একেবারে নিশ্চিত করে বলা যাচ্ছে না যে যুক্তরাষ্ট্র আসলে কোন দেশের উপর আক্রমণ করবে, তবে বড় আক্রমণ হবে এটা বোঝা যাচ্ছে। দুইটি দেশ টার্গেটে রয়েছে, প্রথমটি হলো ইরান আর দ্বিতীয়টি হলো আফগানিস্তান। আফগানিস্তানের যে বাগরাম ঘাঁটি রয়েছে সেটা যুক্তরাষ্ট্র নিতে চায়। ইরানের বিরুদ্ধে কৌশলগত যে কোনো ধরনের সামরিক হামলা এবং চীনকে কৌশলগতভাবে কোণঠাসা করার জন্য এই বাগরাম ঘাঁটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বাগরাম ঘাঁটির হামলার যে চূড়ান্ত পরিকল্পনা সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রের চেক লিস্টে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র এই ব্যাপক প্রস্তুতি আসলে কোন দেশে হামলার জন্য নিচ্ছে? দেখুন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন আপনারা সবাই জানেন, এর পূর্বেই কিন্তু এই বিষয়টা আপনাদের আমি ইনফর্ম করেছিলাম। আফগানিস্তানের বিরুদ্ধে হামলা হোক বা ইরানের বিরুদ্ধে হামলা, এই দুই ক্ষেত্রেই পাকিস্তান খুবই ক্রিটিক্যাল একটি ভূমিকা পালন করতে চলেছে। যখনই সৌদি আরব এবং পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তি হয়েছে তখনই আমি বলেছিলাম যে এটা সরাসরি ইরানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আমরা বড় আপডেট পেয়েছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাথে বাংলাদেশের সংবাদ মাধ্যমের শিরোনাম। জরুরি একটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য পাকিস্তানের যিনি সেনা প্রধান রয়েছেন আসিফ মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, এই দুই জনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। কোনো সাংবাদিক এমনকি যুক্তরাষ্ট্রের কোনো কর্তৃপক্ষও সেই বৈঠকে অংশগ্রহণ করতে পারেনি। 3 জন ব্যক্তি এই বৈঠকে ছিলেন, ডোনাল্ড ট্রাম্প, শেহবাজ শরীফ এবং আসিফ মুনির। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে রুদ্ধদ্বার এই বৈঠক চলে এবং নিয়ম অনুযায়ী যে কোনো ধরনের বৈঠক হওয়ার পর যুক্তরাষ্ট্র সাংবাদিকদের সেই বিষয়ে ব্রিফিং করে এবং তথ্য জানিয়ে দেয়। তবে এই রুদ্ধদ্বার বৈঠক সম্পর্কে যুক্তরাষ্ট্র কোনো ধরনের তথ্য দেয়নি এবং সাংবাদিকদের প্রবেশ করতেও দেয়নি। দেখুন, ইতিহাস সাক্ষী দেয় যে এর পূর্বে যখন আফগানিস্তানে আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্র, ঠিক এই ধরনের একটি বৈঠক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট এবং তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার সঙ্গে বৈঠক করেছিলেন। যুক্তরাষ্ট্র যখন কোনো মুসলিম দেশের প্রশংসা করবে বা মুসলিম দেশের নেতাকে মহান নেতা হিসেবে ঘোষণা দেবে, ধরেই নিতে হবে যে বড় কিছু হয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের দিয়ে বড় দাবার চাল দেবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠকের পর শেহবাজ শরীফকে মহান নেতা হিসেবে ঘোষণা দিয়েছে এবং আসিফ মুনিরকে বলেছেন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। সামরিক বিশেষজ্ঞরা এক বাক্যে স্বীকার করে নিয়েছেন, ইরানে হামলা হোক বা আফগানিস্তানে হামলা, এই দুই হামলার ক্ষেত্রেই পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
আর আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান এই বিষয়ে সম্মতি দিয়েছে, এই বিষয়ে ডিল হয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে পাকিস্তানও কিছু সামরিক সুবিধা হয়তো পেতে পারে বা অর্থনৈতিক সুবিধা পেতে পারে, তবে সরাসরি তারা তাদের ঘাঁটি এই জায়গায় এই দুইটি দেশের বিরুদ্ধে, বিশেষ করে দুইটি মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে দিয়ে দিচ্ছে। ভারত মহাসাগরের ভেতর দিয়াগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্রের যে বিমান ঘাঁটি রয়েছে সেখান থেকে কিছু জরুরি ভিত্তিতে বোম্বার বিমান এবং কিছু জেট ফাইটার পাকিস্তানের একেবারে সীমান্তবর্তী এলাকায় পূর্বের যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ছিল সেখানে অবস্থান শুরু করেছে এবং সেগুলো প্রবেশ শুরু করছে, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। দেখুন, একদিকে যখন নিজের দেশের ভেতর যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়ে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক সম্পর্ক নেক্সট লেভেলে পৌঁছে গেছে, অপরদিকে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের তিক্ততা আরো নতুন করে জটিল হয়েছে। রাশিয়া থেকে ভারত কোনোভাবে জ্বালানি তেল ক্রয় করতে পারবে না, যুক্তরাষ্ট্রের শক্তিশালী আপত্তি রয়েছে। ইস্যুটিকে কেন্দ্র করে অলরেডি ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং নতুন করে H1 ভিসা দিয়ে ভারত থেকে দক্ষ কর্মী হিসাবে যারা যুক্তরাষ্ট্রে যান তাদের প্রতিবন্ধকতা তৈরি করার জন্য $1 লক্ষ নতুন ফি আদায়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যেটা ভারতের অর্থনীতি এবং রেমিটেন্সের উপর শক্তিশালী ধাক্কা দেবে। এত কিছুর পর বর্তমানে ভারত আপোস করতে চায় এবং আপোস করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে আগুন রয়েছে সেখানে আরো নতুন করে ঘি ঢেলেছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন দ্য টেলিগ্রাফ এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গ, এই সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে ভারত আনুষ্ঠানিকভাবে রাশিয়ার বিকল্প হিসাবে তেল ক্রয়ের জন্য ইরানের নাম প্রস্তাব করেছে। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে যে রাশিয়ার তেল ক্রয় করলে যুক্তরাষ্ট্রের যদি আপত্তি থাকে তাহলে যুক্তরাষ্ট্র যাতে ইরান থেকে তেল ক্রয়ের জন্য ভারতকে অনুমতি দেয়, তাহলে ভারত আর রাশিয়া থেকে কোনো ধরনের তেল ক্রয় করবে না। চিন্তা করুন যে ইরান থেকে তেল ক্রয়ের জন্য ভারত অনুমতি চায়, যেখানে ইরানের সঙ্গেই বর্তমানে যুক্তরাষ্ট্রের সাংঘর্ষিক দ্বন্দ্বটা সরাসরি এবং যুদ্ধের আশঙ্কা রয়েছে, যেখানে রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ বা সামরিক সংঘাতের যে আশঙ্কা সেটা অনেকটাই কম। দেখুন, ভারত আসলে তার জাতীয় স্বার্থের ইস্যুকে কেন্দ্র করে খুবই দৃঢ় এবং শক্তিশালী অবস্থানে রয়েছে। সেটা ভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ধরনের কার্যক্রম তাদের কোণঠাসা করেছে বা তাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে, তবে জাতীয় স্বার্থে তারা কোনো ছাড় দিতে চায় না। যতটা কম দামে তারা রাশিয়া এবং ইরান থেকে তেল পাবে ততটা কম দামে পৃথিবীর অন্য কোনো দেশ থেকেই তেল পাওয়া সম্ভব নয়। অন্তত পক্ষে 30% থেকে 40% কম দামে এই দুইটি দেশ থেকে জ্বালানি তেল পাওয়া যায়, যেটা সাস্টেনেবল ভাবে ভারতের অর্থনীতিকে দাঁড়িয়ে থাকতে শক্তিশালী ভাবে সহযোগিতা করে। সুতরাং এই ইস্যুটিকে কেন্দ্র করে তারা কোনো ছাড় দিতে চায় না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাব ছিল যে তেল ক্রয় করুন, তবে আমাদের কাছ থেকে F-35 ক্রয় করুন, তবে এখানেও ভারতের আপত্তি। যুক্তরাষ্ট্রের সামরিক যে শিকল রয়েছে সেটা ভারত এখানেও পড়তে চায় না। আর এই ইস্যুটিকে কেন্দ্র করে বড় খবর হলো যে ভারত এবং রাশিয়া তাদের যে Su-57 যুদ্ধ বিমান রয়েছে সেটার ডিল করার একেবারে দ্বার প্রান্তে। ভারত 140টি Su-57 যুদ্ধ বিমান জরুরি ভিত্তিতে রাশিয়া থেকে ক্রয় করতে যাচ্ছে। আর এই ইস্যুটিকে কেন্দ্র করেও যুক্তরাষ্ট্র ভারতের উপর অত্যন্তভাবে ক্ষুব্ধ। এখন দেখার বিষয়ে এই সার্বিক জটিলতায় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে কি করে ব্যবহার করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।